মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে বেশ ভালো আছো। তো আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রে পুরো ফুল মার্কস পেতে পারো সেই ধারণাটাকে তোমাদেরকে দিব। তো দেখো এখানে আমাদের বাংলা দ্বিতীয় পত্রতে তোমাদের বিভিন্ন আইটেম থাকে। অংশের প্রথম যে অংশটা সেটা একটু লিখি। তো দেখো প্রথমে আমার রয়েছে পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দের আমার একটা বিকল্প আছে যেটা হচ্ছে আমার অনুবাদ। এরপরে আমার রয়েছে 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে বলতো? 2 নাম্বারে আমরা বলতে পারি দিনলিপি অথবা প্রতিবেদন। এরপরে আমার 3 নাম্বারে রয়েছে সংলাপ বা খুদে গল্প। এরপরে আমার 4 নাম্বারে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দেখো সারাংশ সারমর্ম অথবা তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। তো দেখো আমার এখানে কত নাম্বার? এখানে আমার রয়েছে 10, এটাতে আছে 10, এটাতে আছে 10 আর এটাতে আছে 10। এই হলো আমার 40 নাম্বার। এরপর আমার দেখো 5-এ আমার কি আছে? 5-এ রয়েছে আমার প্রবন্ধ রচনা, যেটার নাম্বার কিন্তু আমার 20। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আমার পারিভাষিক শব্দ অথবা অনুবাদ যেখান থেকে তোমাকে 10 নাম্বার পেতে হবে। এরপরে রয়েছে তোমার দিনলিপি বা প্রতিবেদন যেখান থেকে তুমি আরো 10 নাম্বার পাবে। এরপরে আমার সংলাপ বা খুদে গল্প, সারাংশ, ভাব সম্প্রসারণ এবং 5 নাম্বার রয়েছে প্রবন্ধ রচনা। কিন্তু এই 5টার বাইরে আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইমেল অথবা আবেদনপত্র। তো এইটাতেও আমার নাম্বার হচ্ছে 10। তো দেখো এখানে আমার হচ্ছে মোট 70 নাম্বার। তুমি 70-এ কিভাবে 70 পাবে সেটা হচ্ছে আজকের আমার দেখার বিষয়। তো এখানে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে এখানে তোমার অথবা রয়েছে, তো কোন অথবাগুলো দিলে আমি ফুল মার্কস পেতে পারি? তো আমি তোমাদের জন্য সাজেশন দিব। এখানে দেখো পারিভাষিক শব্দ অথবা অনুবাদ আছে। তুমি যদি পারিভাষিক শব্দটা করতে পারো তাহলে কিন্তু তুমি 10-এ 10 পাচ্ছ, কিন্তু অনুবাদে কিন্তু তোমাকে 10-এ 10 দিবে না। ঠিক আছে, অনুবাদে তোমাকে 10-এ 10 দিবে না। অনেক ক্ষেত্রে হয়তো বা দিয়েও দেয়, কিন্তু তার থেকে ভালো হয় তুমি যদি পারিভাষিক শব্দ পড়ো। আর এটা তোমার বলে দেওয়া যায় যে আসলে পারিভাষিক শব্দ কোনগুলো আসবে। তোমার বোর্ডে যে পারিভাষিক শব্দগুলা বিগত সালে এসেছে, যেমন 22 সালে, 23 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, সেগুলো যদি তুমি একটু পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে তুমি 100% 10টা কমন পাচ্ছ। তাহলে তোমার জন্য আমি সাজেশন দিব হচ্ছে পারিভাষিক শব্দটা ভালো করে পড়ে যাও, অনুবাদ দেখার দরকার নেই। তো এরপর দেখো দিনলিপি আর প্রতিবেদন। তো এইটার ভিতরে আমি তোমাদেরকে বলবো দিনলিপি লিখতে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে দিনলিপি আসলে কেন লিখবো? তো দিনলিপি লেখার কারণ হচ্ছে প্রতিবেদনের কিন্তু আসলে 3টা ধরন রয়েছে। তো আমরা আসলে মাঝে মধ্যে ধরতে পারি না যে আসলে কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, কোনটা সংবাদপত্রের প্রতিবেদন। তো এর জন্য প্রতিবেদনে হয়তো আমরা খুব সুন্দর করে লিখি, কিন্তু আমাদের ফরম্যাট ঠিক না থাকার কারণে আমরা কিন্তু এখানে ফুল মার্কস পাই না। কিন্তু দিনলিপি দেখো, দিনলিপি তুমি মোটামুটি 2টা পৃষ্ঠা লিখলেই কিন্তু তোমার ফুল মার্কস এসে যায়, এবং এটার কিন্তু বেশি কোনো রুলস নেই। জাস্ট তুমি যেভাবে ডায়েরি লেখো সেই ডায়েরির জিনিসটাই দিনলিপি আকারে তুমি লিখতে পারো, তাহলে তুমি এখানে ফুল মার্কস পেতে পারো। তো এরপর দেখো সংলাপ বা খুদে গল্প। তো এখানেও আমার 10 নাম্বার রয়েছে। এখানে আমি তোমাদেরকে বলবো সংলাপ লিখতে। সংলাপ কোনটা? আমাদের ডায়লগ। তোমরা ছোটবেলা থেকে ইংলিশে ডায়লগ লিখে এসেছো। তো এই জিনিসটা আগে দেখো আমরা চিন্তা করতাম যে
ইংলিশে ডায়লগ, এটা যদি বাংলায় লিখতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ইজি হতো। তো সেই জিনিসটাই তুমি জাস্ট ডায়লগটা বাংলায় লিখে দিবে, তাহলে তোমার সংলাপ হয়ে যাবে। এবং এইটাতে কিন্তু অনেক পৃষ্ঠা লেখা যায়, হ্যাঁ 2, 3, 4 পাতা পর্যন্ত লেখা যায়, এবং তোমার এখানে মার্কসও কিন্তু ভালো আসে খুদে গল্পর তুলনায়। তো এর জন্য তোমাকে আমি বলবো সংলাপ লিখতে। তো দেখো, সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ, তো এই দুইটার ভিতরে অনেকে আসলে অনেক সারাংশ, সারমর্ম এতগুলা মুখস্থ করতে চায় না। যেহেতু দেখো, এর আগের তোমরা যখন এসএসসিতে পড়েছো তখন কিছু তোমার বইয়ে যে সারাংশ সারমর্মগুলো ছিল সেগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তুমি পুরা বোর্ডে কমন পেয়ে যেতে। কিন্তু এখন সারাংশ সারমর্মের কিন্তু কোনো লিমিটেশন নেই, অর্থাৎ অনেক সারাংশ সারমর্ম আছে, এখন তুমি কোনটা মুখস্থ করে যাবে? তুমি বোর্ডের গুলা পড়ে গেলে কিন্তু সেখান থেকে নাও কমন পড়তে পারে। তো এর জন্য সেফ হচ্ছে ভাব সম্প্রসারণটা দেখে যাওয়া, কারণ এটা তুমি তোমার কমন না পড়লেও তুমি বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? তো এর জন্য তোমাকে আমি বলবো ভাব সম্প্রসারণটা পড়ে যাও। তারপর অনেকের কাছে যদি মনে হয় যে না আমি সারাংশ পারি, সারাংশ অনেক ছোট করে লিখলে 3-4 লাইন লিখলে আমার ফুল মার্কস এসে যায়, তো হ্যাঁ তুমি লিখো, সারাংশ লিখতে পারো। তো দেখো, এরপর আমার ইমেল আর আবেদনপত্র, তো এইটা দুইটাই সোজা, কিন্তু আমি তোমাদেরকে বলবো ইমেল লিখতে। ইমেল লেখার কারণ, ইমেল জাস্ট একটা ছোট্ট ফরম্যাট আছে। কি ফরম্যাট? ধরো এটা তোমার খাতা, এই খাতায় তোমার বক্স করতে হবে, ঠিক আছে? এই খাতায় বক্স করতে হবে, বক্স করে সেখানে তুমি উপরে ফ্রম টু, তারপর তুমি বিসিসি সিসি এগুলো সব লিখে দিবে, সাবজেক্ট সেন্ড লেখার পর এখান থেকে জাস্ট লেখা শুরু করবে। এবং ইমেল কিন্তু আমার এক পাতায় শেষ করতে হয় এবং খুব ছোট করে লিখলেই হয়ে যায়। আবেদনপত্র দেখা যায় এক পাতায় শেষ করলে অনেক টিচার মনে করে যে না এটা ভালো ফরম্যাট, কিন্তু আবার অনেক টিচার মনে করে যে না ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে অনেক টিচার বলে আবেদনপত্র 2 পৃষ্ঠা লিখতে, মানে 2 পৃষ্ঠা বলতে এই পাশে আর এই পাশে, কিন্তু তোমার খাতার এই পাশ ওই পাশ করা যাবে না, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমি বলবো ইমেল সাজেশন দিচ্ছি, কারণ ইমেলে তোমরা অল্প লিখে খুব ভালো একটা নাম্বার পেতে পারো। তো এরপরে দেখো আমার প্রবন্ধ রচনা, মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে তোমরা 20 নাম্বার পাচ্ছ। তো প্রবন্ধ রচনার জন্য তোমার 5টা প্রবন্ধ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে মাত্র একটা কিন্তু লিখতে হবে। তো এখানে কিন্তু বেশি কোনো মানে কঠিন বিষয় না। ধরো স্বদেশ প্রেম আসলো আমার, স্বদেশ প্রেম, ঠিক আছে? এখান থেকে ধরো তোমার একটা এসে যাবে। তারপরে ধরো তোমার আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে তোমার দেখো একটি শীতকাল, এ তো এরকমই আসে, এর বাইরে কিন্তু আসে না, হ্যাঁ? তো একদম সোজা সোজা গুলাই আসে। তো এগুলা কি করবে, তোমার দেখবে বোর্ডে যেগুলো আসছে সেগুলো পুরাটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট যে পয়েন্টগুলো আছে, যেমন তোমার ধরো প্রথমে ধরো সূচনা, এরপরে লাস্টে আমার উপসংহার, এরপরে যে পয়েন্টগুলা, এরকম যে পয়েন্টগুলা, জাস্ট সেই পয়েন্টগুলা তোমরা মুখস্থ করে যাবে। টিচারে কিন্তু এত কিছু ভিতরে, তুমি রচনার ভিতরে কি লিখেছো সেটা কিন্তু দেখার তার টাইম নেই। তো সেজন্য সে কি করবে, তুমি কয়টা পয়েন্ট দিয়েছো, যে যত বেশি পয়েন্ট দিবে তার নাম্বার তত বেশি। তুমি কি করবে, তুমি সব পয়েন্টগুলো মুখস্থ করে যাবে, পরীক্ষার হলে সুন্দর করে পয়েন্টগুলো লিখবে, এরপরে ভিতরে তোমার মনের মতো করে তুমি লিখে আসো। তো তাহলে কিন্তু তুমি রচনাতে একদম মানে হয়তো 20-এ 20 অনেক টিচার দেয় না, বাট 18-19 কিন্তু তুমি ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু 20-এ 20 এমন টিচার আছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যে দিয়ে দেয়। তো এর জন্য তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপু আসলে কত পাতা লিখবো বা কয় পৃষ্ঠা লিখবো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো মোটামুটি 10 থেকে 12 পৃষ্ঠা যদি তোমরা লিখতে পারো তাহলে এনাফ, তাহলে তোমরা একদম 18-19-20-এর মধ্যে পেয়ে যাবে। কারণ এত বড়, অনেকে দেখি যে 20 পাতা লিখে, 30 পাতা লিখে, 30 পাতা আসলে সেরকম কেউ লেখে না হাতে গোনা, কিন্তু 20 পাতা কিন্তু অনেকেই লিখে। তো এত বড় যদি তুমি টাইম পাও তাহলে তুমি লিখো, কিন্তু তোমার তো আসলে সময় সবকিছু মেনটেন করতে হবে। তুমি কি করবে, তোমার পরীক্ষায় সবগুলো আগে লিখে রচনার জন্য পরে টাইম লিখবে, সবগুলো একটু টাইম কমিয়ে রাখবে যাতে খুব সুন্দর করে আগে শেষ করা যায়। এরপরে তোমার পরীক্ষার বাকি পুরোটা সময় তুমি জাস্ট ইমেল মানে প্রবন্ধ রচনা লিখো, মানে যতটুকু সময় আছে পুরাটাই তুমি প্রবন্ধ রচনায় ব্যয় করো, এতে তোমার যত পৃষ্ঠা হোক কোনো সমস্যা নেই, যত বেশি হবে ততই তো ভালো, তাই না? তো আশা করি যে আমি বুঝাতে পেরেছি। তো এইভাবে কিন্তু তোমরা একদম বাংলা সেকেন্ড পেপারের নির্মিত অংশে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। তো দেখো, ব্যাকরণের আমার যে প্রথম জিনিসটা তোমাদের দিতে হয় সেটা হচ্ছে উচ্চারণ, ঠিক আছে? তো এরপরে 2 নম্বরে তোমাকে দিতে হয় বানান। এরপরে 3 নম্বরে আমার রয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী।
তো 4-এ আমার কি রয়েছে? 4-এ রয়েছে আমার উপসর্গ বা সমাস। 5-এ আমার রয়েছে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। আর 6-এ আমার রয়েছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো দেখো, তো এখানে আমার উচ্চারণে বা বানানে বলো বা শব্দ শ্রেণী, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, এগুলাতে কিন্তু তোমার 2টা করে অপশন থাকে যে এটা অথবা এটা। তো তোমাকে এটা লিখতে হবে অথবা আরেকটা লিখতে হবে। তো এক্ষেত্রে তোমরা যদি আসলে এমন হয় যে তোমরা ব্যাকরণে খুব ভালো করতে চাও, ব্যাকরণে একদম 40-এ 40 পেতে চাও বা 30-এ 30 পেতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে। তো কি টেকনিক? আমাদের যেগুলা লিখলে আমি একদম ফুল মার্কস পেতে পারি সেগুলো তোমাকে লিখতে হবে। তো ধরো যে আমার এখানে কি আসবে যে 5টি উচ্চারণের নিয়ম লিখো। তো এইটা লিখলে দেখা যাবে যে অনেক সময় টিচার আমাকে ফুল মার্কস দিচ্ছে না। কিন্তু তুমি যদি এখানের যে অথবা রয়েছে যে 5টি উচ্চারণ ঠিক করে লিখো, শুদ্ধ করে লিখো, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। তো সেখানে কিন্তু তোমাকে এমন না যে 5টা থেকে 5টা দিতে হবে, তোমাকে অপশন থাকবে, সেখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি জাস্ট সেই 5টা লিখবে। তো বানানের ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম। তো তোমার বউ জানো না, তাহলেও তুমি একটা শর্ট ট্রিক্স ফলো করতে পারো, সেটা হচ্ছে জাস্ট বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তুমি সলভ করে যেতে পারো, তাহলে তুমি এখানে 30-এ 30ই পাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তুমি 30-এ 30 পাবে। তুমি ব্যাকরণের কিচ্ছু বুঝো না, কিন্তু তুমি যদি তাও বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো যদি বারবার প্র্যাকটিস করে যাও বা মুখস্থও যদি করে যাও, তাও তুমি ব্যাকরণে ভালো করবে। তো এর জন্য তুমি মার্কেটে অনেক ধরনের বই আছে, লাইব্রেরিতে অনেক ধরনের বই পাওয়া যায়, যে কোনো একটা বই কিনে নিতে পারো। তো আমি সেক্ষেত্রে বলবো যে উচ্চতরের জন্য একটা ভাষারীতি বই রয়েছে বাংলার। তো সেই বইতে সকল ধরনের প্র্যাকটিসের কিন্তু তোমাদের আছে, যে তোমরা স্কুল কলেজে কোনটা এসেছে, এছাড়াও তোমার বোর্ড পরীক্ষায় যত কিছু রয়েছে সকল কিছু। এখন যদি তোমরা বলো যে না আপু আমি মুখস্থ করতে চাই না, আমি বুঝে পড়তে চাই, তো তারও ব্যবস্থা কিন্তু ওই বইটাতে আছে। তো তোমরা চাইলে ওই বইটা কিনে নিতে পারো। তো দেখো এখানে আমার তো বানানের এরকম আসবে যে বানানের 5টি নিয়ম লিখো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি 5টি নিয়ম লিখতে পারো, কিন্তু তোমাকে স্যার 5-এ 5 দিল না, তোমাকে 4 দিল। সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে তুমি তোমার যে বানানগুলা তুমি পারো সেই বানানগুলা জাস্ট লিখে দিবে। ব্যাকরণের শব্দ শ্রেণীর ক্ষেত্রেও সেম, তোমার জাস্ট তুমি যেগুলা পারো তুমি সেগুলা খুব সুন্দর করে লিখে দিবে। উপসর্গ বা সমাস, উপসর্গ বা সমাসের ভিতরে সমাসে আমার ব্যাস, তো সেখানে তোমাকে সমাসের ক্ষেত্রে তোমাকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলে। তো সেক্ষেত্রে এটা অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু উপসর্গের ক্ষেত্রে তোমার একটা মাত্র প্রশ্ন আছে, যেটা যদি তুমি পড়ো তাহলে তুমি কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে আমার উপসর্গের অর্থবাচকতা থাকলে অর্থদ্যোতকতা নেই। তো এইটা যদি জাস্ট একটু মুখস্থ করতে পারো, তোমার দেখবে এটাই কমন পড়ে যাচ্ছে। আর এখানেও কিন্তু সেম সমাসের মতো তোমরা অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে তোমরা সুন্দর করে লিখতে পারো। তো বাক্যতত্ত্বের ক্ষেত্রে আমাকে বাক্য রূপান্তর করতে বলে, যে যেমন যৌগিক বাক্য কোনটা বা সরল বাক্যে পরিবর্তন করো। তো এখানে তোমরা সেই বাক্যগুলা বা এখানে তোমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে সার্থক বাক্যের কয়টি গুণ এবং কি কি সেগুলা ব্যাখ্যা করো। এটা পড়লে তোমরা এখানে কমন পেয়ে যাবে। এছাড়া আমার 6 নম্বরে রয়েছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এখানে খুব সিম্পল কিছু অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ দেওয়া থাকে। মানে হচ্ছে দেখো যে সব পাখিরা নির্বাধে না, তো সব পাখিরা কিন্তু হবে না, হবে সব পাখি নির্বাধে না। তারপরে দেখো তোমার আসতে পারে যে বানান ভুল করে দিল কিছু, সেই বানানগুলো শুদ্ধ করতে হবে। তো এরকম নর্মাল বাক্য তোমাকে দিবে, সেগুলো তোমার বাক্যগুলোকে তোমার শুদ্ধ করতে হবে। আর দেখো আমার এখানে যে সবগুলা নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা করলাম। তো তারপর যদি তোমরা চাও যে না প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে যে এই কয়টা পড়লে এই কয়টা কমন পাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিওটাও নিয়ে আসবো, একদম পারফেক্ট সাজেশন যেটা বলা চলে। তো সেটাও তোমাদের জন্য তোমরা চাইলে নিয়ে আসবো। আজকে জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিলাম যে আসলে এইভাবে করলে তোমরা কিন্তু এখান থেকে খুব ভালো করতে পারবে। এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।